আচ্ছা ভাই, সবাই টপিকটার নাম লেখো। এদিকে এদিকে, হ্যাঁ। দিক পরিবর্তী প্রবাহ সংক্রান্ত কয়েকটি রাশি। তো আমরা আজকে ক্লাসটা শুরু করি 3-4টা সংজ্ঞা দিয়ে। ঠিক আছে, দিক পরিবর্তী প্রবাহ সংক্রান্ত কয়েকটি রাশি। 1 নাম্বার লেখা হচ্ছে বিস্তার বা শীর্ষমান। 1 নাম্বার বিস্তার বা শীর্ষমান। বা শীর্ষমান। 1 নাম্বার লেখা হচ্ছে বিস্তার বা শীর্ষমান। এখন ভাইয়া এটা কি ভাইয়া একটু বোঝাই, বলতো লাস্ট ক্লাসে যে আমরা গ্রাফ গুলো আঁকছিলাম, এইদিকে মনে করে টি নিলাম, এদিকে আই নিলাম। বলতো আমাদের তড়িৎ প্রবাহের ইকুয়েশনটা ছিল আই ইকুয়াল আই নট সাইন ওমেগা টি, তাই না ভাই? এটাই ছিল। এখন এটাকে যখন আমরা গ্রাফে আঁকছি ভাইয়া, এটা এরকম একটা গ্রাফ হয়েছে। বলতে এই যে মানটা, এটা ছিল আমাদের আই নট। তাহলে ভাইয়া খেয়াল করো তো ভাইয়া, তরঙ্গে যেরকম বলছো যে এই যে অংশটা, এটাকে আমরা কি বলি বলতো? বিস্তার বা হচ্ছে কি শীর্ষমান। তার মানে ভাইয়া এই মানটা কত তড়িৎ প্রবাহের মান ভাইয়া? 0। তাহলে 0 থেকে তড়িৎ প্রবাহের একটা মান সর্বোচ্চ মানে পৌঁছানো, এই সর্বোচ্চ মানটাকে আমরা কি বলবো? তড়িৎ প্রবাহের শীর্ষমান বা বিস্তার। তাহলে সংজ্ঞাটা লেখো। যে কোনো অভিমুখে, যে কোনো অভিমুখে অভিমুখে দিক পরিবর্তী তড়িৎচালক শক্তি, দিক পরিবর্তী তড়িৎচালক শক্তি, চালক শক্তি বা দিক পরিবর্তী তড়িৎ প্রবাহের বা দিক পরিবর্তী তড়িৎ প্রবাহের প্রবাহের সর্বোচ্চ মানকে এর বিস্তার বা শীর্ষমান বলে। শীর্ষমান বলে। এখন সংজ্ঞা একটু খেয়াল করতো ভাইয়া, যে কোনো অভিমুখে বলছে, কি কারণে? এইদিকে দেখো তো ভাইয়া, এই দিকের সর্বোচ্চ মানটা যেমন বিস্তার, এই দিকের সর্বোচ্চ মানটাও কি বলতো ভাইয়া? বিস্তার। তাই বলছে যে কোনো অভিমুখে তড়িৎ প্রবাহের সর্বোচ্চ যে মানটা, এই মানটাকে আমরা বলি হচ্ছে বিস্তার। 2 নাম্বার লিখি। 2 লেখা হচ্ছে পূর্ণ চক্র। পূর্ণ চক্র বলতে ভাই, পূর্ণ চক্র বলতে আমরা তরঙ্গের সাথে যদি মিলায় বলি, 1 সাইকেল বলতে পারি একটা পূর্ণ চক্র। তাহলে ভাইয়া একটা পূর্ণ চক্র আমাদের কতটুকু? একটা পূর্ণ চক্র যদি আমরা দেখাই ভাইয়া, একটা পূর্ণ চক্র এতটুকু। সবাই একটু খেয়াল করি, একটা পূর্ণ চক্র হচ্ছে এতটুকু। এখন আমাদের বইয়ে এই অধ্যায়ের সংজ্ঞাটা যেভাবে বলছে, খেয়াল করতে ভাই একটু আগে বুঝি। বলতো তড়িৎ প্রবাহের মান 0 থেকে বাড়তে বাড়তে শীর্ষ মানে পৌঁছিয়ে আবার কমতে কমতে শীর্ষ মানে আসবে, মানে নেগেটিভ শীর্ষ মানে, এরপরে আবার শূন্যে আসবে। তাহলে এই অংশটাকে বইয়ে বলছে কি বলতো ভাইয়া? বিস্তার। সংজ্ঞাটা এভাবে দিছে। তাহলে আমরা যদি লেখো, দিক পরিবর্তী তড়িৎচালক শক্তি, দিক পরিবর্তী তড়িৎচালক শক্তি
চালক শক্তি বা তড়িৎ প্রবাহের মান তড়িৎ প্রবাহের মান শূন্য হতে বাড়তে বাড়তে শূন্য হতে বাড়তে বাড়তে শূন্য হতে বাড়তে বাড়তে শীর্ষমান এরপর কমতে কমতে এরপর কমতে 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 শূন্য মানে এসে পুনরায় বিপরীত অভিমুখে পুনরায় বিপরীত অভিমুখে বাড়তে বাড়তে শীর্ষমানে উপনীত হয়ে বাড়তে বাড়তে শীর্ষমানে উপনীত হয়ে হয়ে আবার হ্রাস পেয়ে শূন্য মানে পৌঁছালে তাকে পূর্ণচক্র বলে। বই একটু কঠিন ভাবে বলছে কথাটা, দেখো কি বলছে। 1 মিনিট দেখো তো, পরে আবার লেখো। বলা হচ্ছে তড়িৎ চালক শক্তি বা তড়িৎ প্রবাহের মানে, যে দেখো শূন্য থেকে বাড়তে বাড়তে শীর্ষ মানে পৌঁছানো, এই যে শূন্য থেকে বাড়তে বাড়তে শীর্ষ মানে পৌঁছায়, এরপর কমতে কমতে বলতে এই পয়েন্টে আসা মানে আবার কতটা আসলো, শূন্য। এরপরে বলছে বিপরীত অভিমুখে বাড়তে বাড়তে শীর্ষ মানে পৌঁছায় আবার সে শূন্য মানে পৌঁছাবে, এই অংশটাকে বলছে আপনারা একটা কি, পূর্ণচক্র। এরপর 3 নাম্বার লেখো ভাইয়া, অর্ধচক্র। 3 নাম্বার লেখা হচ্ছে অর্ধচক্র। অর্ধচক্র 3 নাম্বার লেখা হচ্ছে অর্ধচক্র। তাহলে অর্ধচক্র ভাইয়া, অর্ধচক্রটা তাইলে কি হবে দেখো তো ভাই, বইয়ের ভাষায় পরে যাও, বলতে এতটুকুকে আমরা বলবো অর্ধচক্র। তাহলে শূন্য থেকে বাড়তে বাড়তে শীর্ষমান, এরপর কমতে কমতে আবার শূন্যে পৌঁছাইলে এটাকে আমরা কি বলবো ভাইয়া, অর্ধচক্র। তাহলে লেখো একটু, দিক পরিবর্তী তড়িৎ চালক শক্তি, দিক পরিবর্তী তড়িৎ চালক শক্তি বা তড়িৎ প্রবাহের মান তড়িৎ প্রবাহের মান শূন্য হতে বাড়তে বাড়তে শূন্য হতে বাড়তে বাড়তে শূন্য হতে বাড়তে বাড়তে শীর্ষ মানে এসে তারপর কমতে 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 পুনরায় শূন্য মানে পৌঁছালে পুনরায় শূন্য মানে পৌঁছালে তাকে অর্ধচক্র বলে।
অর্ধচক্র বলে। 4 নাম্বার লাস্ট ভাইয়া, পর্যায়কাল। পর্যায়কাল বলতো পর্যায়কালের সংজ্ঞাটা আমাদের আগের সংজ্ঞাগুলোর সাথে মিলবে। বলতো একটা পূর্ণ চক্র সম্পন্ন করতে যে সময়টা লাগবে তাকে বলবো আমরা পর্যায়কাল। তাহলে দেখো, দিক পরিবর্তী তড়িৎচালক শক্তি, দিক পরিবর্তী তড়িৎচালক শক্তি, শক্তি বা দিক পরিবর্তী তড়িৎ প্রবাহ একটি পূর্ণ চক্র সম্পন্ন করতে, পূর্ণ চক্র সম্পন্ন করতে যে সময় লাগে তাকে পর্যায়কাল বলে। তাকে পর্যায়কাল বলে। এখন ভাই আমাদের এই অধ্যায়ের কিছু ইম্পর্টেন্ট ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন আছে, আমাদের ওই জিনিসগুলো আমরা দেখবো আর কি। তো টোটাল 4টা জিনিস সম্ভবত বইয়ে প্রমাণ করছে, আমরাও 4টা জিনিস প্রমাণ করব। তো একটা বুঝলে বাকি 3টা নিজেরাই করতে পারবা। লেখো ভাইয়া, গড় তড়িৎ চালক শক্তি। চালক শক্তি ভাইয়া দেখো, আমরা পরের টপিকটা দেখো, এখানে ম্যাথমেটিক্যাল টার্ম এখন শুরু হবে, কিছু ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন একটু বুঝো। এখানে বলছে গড় তড়িৎ চালক শক্তি। কেউ বলতে পারো ভাইয়া, যেহেতু তোমরা আগের অধ্যায়গুলো পড়ছো বা ফিজিক্সও তরঙ্গ পড়ছো, তারপর আদর্শ গ্যাস পড়ছো, এখানে গড় তড়িৎ চালক শক্তি কেন বলা হয়েছে ভাই? বলতো গড় তড়িৎ চালক শক্তি কেন বলা হয়েছে ভাইয়া? আমরা তড়িৎ চালক শক্তির গ্রাফটা যদি আঁকো ভাইয়া, এদিকে যদি ই হয়, এদিকে যদি টি হয়, এ হচ্ছে তড়িৎ চালক শক্তির গ্রাফটা। তাহলে বলো তো ভাইয়া, তড়িৎ চালক শক্তির মান প্রতিটা ইন্ডিভিজুয়াল সময় দেখো ভিন্ন ভিন্ন, তাই না ভাইয়া? প্রতিটা ইন্ডিভিজুয়াল মুহূর্তে তড়িৎ চালক শক্তির মানটা কি ভিন্ন ভিন্ন। তাইলে ভাইয়া আমরা যে তড়িৎ চালক শক্তির মান বলি, যেমন বললাম যে এই বাসা বাড়িতে 220 ভোল্ট ব্যবহার করতেছি, তাহলে এটা তুমি কি বলছো অ্যাকচুয়ালি? বলতে এখানে কি এই গ্রাফটা দেখে বলো তো ভাইয়া, এখানে যে কারেন্টটা আসতেছে, বলতে এটা তো প্রতিনিয়ত সময়ের সাথে সাথে কি হচ্ছে বলতো ভাইয়া? বাড়তেছে একবার, কমতেছে একবার, বাড়তেছে একবার, কমতেছে একবার। এটা যে আমরা যে বলি 220 ভোল্ট, এটা কি? তোমরা ভাই আদর্শ গ্যাস পড়ার সময় পড়ছিলা যে গ্যাস অণুগুলার এক একটার বেগ এক এক রকম, এক একটা অণুর বেগ এক এক রকম। তাই আমরা গ্যাস অণুর বেগের পরিবর্তে গড় বেগ বা বর্গমূল গড় বর্গবেগ ব্যবহার করছিলাম। তারপর তোমরা যখন স্থির তড়িৎ যখন পড়ছিলা, যে ইলেকট্রন গুলা যখন তারের মধ্য দিয়ে মুভ করে, এক একটা ইলেকট্রন এক এক বেগে মুভ করে, তখন ইলেকট্রনের বেগ বলতে ইলেকট্রনের গড় বেগ বা তারণ বেগটাকে বুঝাইছে। তার মানে ভাইয়া মান যখন সমান হয় না, মান যখন সমান হয় না, তখন আমরা এদের কোন বেগটা বলি বলতো ভাইয়া? গড় বেগটা বলি, বুঝবে? এই কারণে আমাদের গড় তড়িৎ চালক শক্তির কথা বলা হচ্ছে। তাহলে আমরা সংজ্ঞাটা আগে একটু লেখো, দুইটা অ্যারো দিব আর কি। প্রথমটা লেখো, যে কোনো সময় ব্যবধানের, যে কোনো সময় ব্যবধানের, যে কোনো সময় ব্যবধানের দিক পরিবর্তী তড়িৎচালক শক্তির, দিক পরিবর্তী তড়িৎচালক শক্তির সকল মানের গড়কে, সকল মানের
গড়কে ওই সময় ব্যবধানের ওই সময় ব্যবধানের গড় তড়িৎ চালক শক্তি বলে। গড় তড়িৎ চালক শক্তি বলে। বলতো এখানে সকল মানের গড় বলছে একটা নির্দিষ্ট সময়। যেমন ভাইয়া আমি মনে করলাম একটা নির্দিষ্ট সময় হিসাবে এটাকে কাউন্ট করলাম, তাহলে বলতো এখানে তড়িৎ চালক শক্তির মান অনেকগুলা না ভাই? তাহলে সবগুলা মানের গড়কে আমরা কি বলবো ভাইয়া? কোন সময়ের মধ্যে? এই ক্যাপিটাল টি সময়ের মধ্যে আমরা কি বলবো ভাইয়া? গড় তড়িৎ চালক শক্তি। এখন এটা বাইর করব কিভাবে সেটাও আমাদের বইয়ে বলে দিছে, খেয়াল করে সেকেন্ড লাইনটা। ক্ষুদ্রাতি ক্ষুদ্র সময় ব্যবধানের ক্ষুদ্রাতি ক্ষুদ্র সময় ব্যবধানের তড়িৎ চালক শক্তি তড়িৎ চালক শক্তি ও সময় ব্যবধানের গুণফলের সমষ্টি নিয়ে ও সময় ব্যবধানের গুণফলের সমষ্টি নিয়ে তাকে মোট সময় দ্বারা ভাগ করে ওই সময় ব্যবধানের গড় তড়িৎ চালক শক্তি পাওয়া যায়। গড় তড়িৎ চালক শক্তি পাওয়া যায়। আসলে একটু বোঝাই, তোমরা আগে লেখক সংজ্ঞাটা কোত্থেকে দিছে এটা, তারপরে ভাই বোঝাচ্ছি। ভাইয়া তোমাদের আঁকার দরকার না ভাই, একটা গ্রাফে সংজ্ঞাটা করতে দিছে, একটু বোঝাই। ভাই একটু খেয়াল করো তো ভাইয়া, একটু বলতে এখানে তড়িৎ চালক শক্তির মোট মান কত, মনে করো তুমি এটা বের করতে চাচ্ছ, সব একটু ভাইয়ের দিকে একটু মনে করো সময় ব্যবধান হিসাবে এটা নিতে পারো, কিংবা টোটালটাও নিতে পারো, মানে একটা পূর্ণ চক্রও নিতে পারো। এখন ভাইয়া এখানে টোটাল কত এটা আমি বের করতে চাচ্ছি। বলতো আমরা 10.7 যোগজীকরণে পড়ছিলাম ভাইয়া, এখানে ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটা অংশ আমরা কেটে নিব। এই ছবিটা আঁকার দরকার নেই, জাস্ট এদিকে খেয়াল করো। বলতে এই দিকে ভাইয়া তুই ই নিলাম, তাহলে এটা হচ্ছে এই, আর এই দিকে যদি টাইম টি নি, বলতে এই ক্ষুদ্র অংশটা কত হবে? ডিটি। তাহলে ক্ষুদ্র অংশের ক্ষেত্রফল কত বলতো ভাইয়া? ই ইন্টু ডিটি, ক্ষুদ্র অংশের ক্ষেত্রফল। তাহলে ভাইয়া এখানে তড়িৎ চালক শক্তির মান টোটাল কত, মানে পুরো অংশে কতটুকু তড়িৎ চালক শক্তি আছে, তাহলে তার তোমার কি করতে হবে? যোগ করা, মানে কি করা? ইন্টিগ্রেশন করা। তাহলে ইন্টিগ্রেশন করলাম। এবার কি করছে, তুমি যেই সময়টা নিছো কতটুকু নিছো বলতো ভাই? পর্যায়কালের সমান না? তাইলে এই টি দ্বারা তুমি ভাগ করে দাও, তাহলে এটাই হচ্ছে আমাদের গড় তড়িৎ চালক শক্তি। দেখো তো এটা বলছে না, দেখো কি বলছে, ক্ষুদ্রাতি ক্ষুদ্র সময় ব্যবধানের তড়িৎ চালক শক্তি, এই যে ই ও সময় ব্যবধানের গুণফলের সমষ্টিকে, যে সময় ব্যবধানের গুণফলের সমষ্টি, সমষ্টি মানে কি? ইন্টিগ্রেশন। এরপরে তাকে কি করতে বলছে, যে তাকে মোট সময় দ্বারা ভাগ করলে, যে মোট সময় দ্বারা ভাগ করে দিছি, তাহলে এখানে যে রাশিটা পাবো এটাই হচ্ছে গড় তড়িৎ চালক শক্তি। বুঝছি ভাইয়া? এটা আঁকার দরকার নাই, তোমরা এখানে লেখো। সুতরাং আচ্ছা এভাবে লেখো, সুতরাং গড়, নাইলে এভাবে সুতরাং না দিয়ে আমরা দুইটা কন্ডিশনে পড়ি। হ্যাঁ, 1 নম্বর লেখো। 1 নম্বর, পূর্ণ চক্রের জন্য গড় তড়িৎ চালক শক্তি, গড় তড়িৎ চালক শক্তি, খেয়াল করো ভাইয়া,
একটা পূর্ণ চক্রে গড় তড়িৎচালক শক্তি, ভাইয়া পূর্ণ চক্র আর অর্ধ চক্রের পার্থক্যটা হবে কোথায় ভাই, একটু খেয়াল করো। বলতো পূর্ণ চক্র যদি বলে প্রশ্নে, তাহলে তুমি এটারে ভাগ করবা কত দ্বারা, টি দ্বারা। আর যদি অর্ধ চক্র বলে ভাগ করবা কত দ্বারা, T/2 দ্বারা। জাস্ট পার্থক্য এতটুকুই। তাহলে আমরা যদি পূর্ণ চক্রের জন্য লিখি ভাইয়া, তাহলে ই বার সমান সমান হচ্ছে ইন্টিগ্রেশন অফ ই ডিটি ডিভাইডেড বাই ক্যাপিটাল টি। বলতো ভাইয়া তুমি যেহেতু ইন্টিগ্রেশন দিচ্ছি, ইন্টিগ্রেশনের লিমিট লাগবে। ভাই একটু হেল্প করো তো, তুমি যেহেতু ইন্টিগ্রেশন দিচ্ছি, ইন্টিগ্রেশনের লিমিট লাগবে। বলতো একটা পূর্ণ চক্রে টাইম কাউন্ট হয় কত থেকে, আর পূর্ণ চক্রে শেষ হচ্ছে কত, ক্যাপিটাল টি। তাহলে আমাদের লোয়ার লিমিট হবে 0 আর আপার লিমিট বসা হচ্ছে ক্যাপিটাল টি। আসলে আমরা এবার ক্যালকুলেশনটা যদি একটু দেখি, বা ই বার সমান সমান 1/T ইন্টিগ্রেশন 0 থেকে টি ই ডিটি। এখন ভাইয়া যতটুকু মনে পড়ে লাস্ট ক্লাস আমরা ই এর একটা সমীকরণ বানাইছিলাম, তাই না ভাইয়া, ইকুয়াল ই নট সাইন ওমেগা টি। তাহলে ই এর জায়গায় ই এর সেই মানটা আমরা বসায় দিচ্ছি, বা ই বার সমান সমান 1/T 0 থেকে টি ই নট সাইন ওমেগা টি ইন্টু হচ্ছে ডিটি। তাহলে ই নটটা ধ্রুবক, এটাকে বাইর করে নিয়ে আসো। বা ই বার সমান সমান হচ্ছে ই নট ডিভাইডেড বাই টি 0 থেকে টি সাইন ওমেগা টি ডিটি। ভাই একটু খেয়াল করি, বলতে সাইনকে ইন্টিগ্রেট করলে কত হয়, মাইনাস কজ না, মাইনাস কজ। আবার আবার খেয়াল করো তো ভাইয়া, এই জায়গায় একটা ওমেগা টি আছে, এটা ডিফারেন্সিয়েট দ্বারা ভাগ হবে না, ওমেগা নিচে চলে যাবে। তাহলে আমরা এখানে আসবে হচ্ছে ই বার সমান সমান ই নট বাই টি ডট হচ্ছে 1/ওমেগা, আর সাইনকে ডিফারেন্সিয়েট করলে একটা মাইনাস আসে ভাইয়া, সেই মাইনাসটা আমরা ঝামেলা না করে একদম শুরুতে দিয়ে দিলাম। হ্যাঁ, মাইনাসটা শুরুতে দিয়ে দিলাম। আর এখানে আমরা লিখলাম হচ্ছে cos ওমেগা টি 0 থেকে টি, বা ই বার সমান সমান হচ্ছে মাইনাস ই নট ডিভাইডেড বাই টি ওমেগা cos, ভাইয়া ওমেগাটাকে ভাঙায় লিখলাম হচ্ছে 2π/T, আর এই স্মল টি এর জায়গায় আপার লিমিটটা বসায় দিলাম ক্যাপিটাল টি মাইনাস cos 2π/T ডট হচ্ছে 0। বা ই বার সমান সমান হচ্ছে মাইনাস ই নট ডিভাইডেড বাই টি ওমেগা। ভাই একটু হেল্প করো তো, এই জায়গা হবে cos 0, cos 0 মানে কত 1, আর এই টি টি কাটা cos 360, 360 কত 1। তাহলে এখানে আসবে হচ্ছে 1 মাইনাস 1, বলতে পুরাটা কত হয়ে গেল 0। সুতরাং ই বার ইকুয়াল হচ্ছে 0, অর্থাৎ একটি পূর্ণ চক্রে গড় তড়িৎচালক শক্তির মান 0। এই লাইনটা আমাদেরকে ফাইনালি মুখস্থ রাখতে হবে ভাইয়া, একটি পূর্ণ চক্রে গড় তড়িৎচালক শক্তির মান 0। একটি পূর্ণ চক্রে গড় তড়িৎচালক শক্তির মান 0। আচ্ছা ভাই, হয়েছে অয়ন, হয়েছে? Excellent, yeah. 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150 151 152 153 154 155 156 1
হয়েছে? আচ্ছা, এবার 2 নাম্বার লেখো ভাইয়া, অর্ধচক্রের জন্য গড় তড়িৎচালক শক্তি। 2 নাম্বার লেখা হচ্ছে অর্ধচক্রের জন্য গড় তড়িৎচালক শক্তি। 2 নাম্বার লেখা হচ্ছে অর্ধচক্রের জন্য গড় তড়িৎচালক শক্তি। এখন ভাই এখানে চেঞ্জটা আসবে, তোমরা একটু দেখে দেখে উঠাও ভাই, এখানে লিখতেছি। বলতো ভাইয়া এদিকে এদিকে ভাইয়া, বলতো অর্ধচক্র যদি নেও ভাইয়া এই পয়েন্ট পর্যন্ত না, তাহলে তোমার T/2, তাহলে T/2 বলতে যাত্রা শুরু হয়েছে কত থেকে, তার মানে তোমার ইন্টিগ্রেশনের লিমিটটা 0 থেকে T এর পরিবর্তে হবে 0 থেকে T/2, আর ভাগ হবে কত দ্বারা, টোটাল সময় কত, T/2। তাহলে ভাইয়া এই জায়গায় ভাইয়া বলতো T/2 উল্টাইলে এই 2টা উপরে চলে আসবে, আর এখানে T/2। তুমি ভোট দিবা কারে, ভোটার হইছো, ভোটার হও নাই? ও বয়স হয়েছে, আচ্ছা সাপোর্ট দিলেই হবে। হ্যাঁ হ্যাঁ, ভোট কেন্দ্রে যায় সাপোর্ট দিলেই হবে। নাসির ভাই, হ্যাঁ আচ্ছা থাক, ক্লাসে রাজনৈতিক আলাপ নিষেধ। আসা দিকে দিয়ে ভাইয়া, হ্যাঁ কথা না। আচ্ছা ভাইয়া এই জায়গায় একটু খেয়াল করি তো, এই জায়গায় সম্ভবত একটু চেঞ্জ আসবে। ভাইয়া এই জায়গায় কত আসে একটু খেয়াল করো তো ভাইয়া, এদিকে এদিকে দেখো, 80 কাটা যাবে, একটু লাইনটা বুঝো পরে বলে, 8 কাটা যাবে, cos পাই কত, -1, আর এই জায়গায় থাকবে cos 0 -1, তাহলে -1 আসো বাকিটা আমরা ক্যালকুলেশন করি। তাহলে এখানে আসবে -2, আর এই যে ভাইয়া ক্যাপিটাল টি, আর এই ওমেগাটাকে আবার ভাঙাচ্ছি 2π/T। ঘটনা খেয়াল করো তো ভাইয়া, 80 কাটা যাবে, 2 কাটা যাবে, তাইলে ই বার কত থাকে রে ভাইয়া, 2 E0 ভাই, একটু ভাইয়া প্লিজ, ডিভাইড বাই কত, পাই। তাহলে ই বার সমান হচ্ছে 2/π E0। 2/π দেখো তো 0.67 আসে কিনা, 636, হ্যাঁ ঠিক আছে। তাহলে ভাই এটাকে আমরা লিখবো, বা ই বার সমান 0.636E0। এটা আমাদেরকে মুখস্থ রাখতে হবে এই দুইটা লাইনে, ঠিক আছে? এই দুইটা লাইনে আমাদেরকে মুখস্থ রাখতে হবে। এটা একটা লেখো, মুখস্থ করব আমরা। বলতে ই বার এদিকে এদিকে কথা না, ই বার সমান হচ্ছে 2/π E0। বলতে E0টা কি রে ভাইয়া, শীর্ষমান। E0টা হচ্ছে আমাদের শীর্ষমান। তার মানে ভাইয়া গড় তড়িৎচালক শক্তি, এইদিকে গড় তড়িৎচালক শক্তি শীর্ষমানের 2/π গুণ, ঠিক আছে? এমসিকিউতে থাকবে গড় তড়িৎচালক শক্তি, গড় তড়িৎচালক শক্তি, গড় তড়িৎচালক শক্তি। তাহলে গড় তড়িৎচালক শক্তিটা শীর্ষমানের 2/π গুণ। এখন ভাই 2/π কে ভাঙাইলে ভাই, এখানে জায়গা না ভাই, এই সাইড দিয়ে লিখতেছি, তোমরা একটু লেখো। 2/π কে যদি আমরা ভাঙাই, তাহলে এটা আসে হচ্ছে ই বার সমান হচ্ছে 0.636E0। তাহলে গড় তড়িৎচালক শক্তি এর শীর্ষমানের 0.636 গুণ, বুঝছো ভাইয়া, 0.636 গুণ। আবার আসে ভাইয়া
গড় তড়িৎচালক শক্তি এর শীর্ষ মানের 63.6%। মানে 3 ভাবে এই প্রশ্নটা আসে ভাইয়া। তাহলে এই 3টা ভাবে আমরা মুখস্থ রাখবো। একটু উঠায় নেবে। উঠায় নেবে। এখন ভাই একটা এমসিকিউ, এটা আসলে একটু কনফিউশনে পড়ে যাবা। আস হচ্ছে এরকম যে গড় তড়িৎচালক শক্তি এর শীর্ষ মানের কত গুণ। এখন ভাইয়া বলতে আমরা পূর্ণ চক্রের জন্য কত দেখছো ভাইয়া? 0 গড় তড়িৎচালক শক্তি। আর অর্ধ চক্রের জন্য আসছে হচ্ছে 63.6%। এখন ভাইয়া এমসিকিউটাতে পূর্ণ চক্র না অর্ধ চক্র কিছুই বলে না, বলে যে গড় তড়িৎচালক শক্তি এর শীর্ষ মানের কত গুণ বা কত গুণ। এটা পাইছো কোনটাতে? অর্ধ চক্রে। মানে তোমাকে এই প্রশ্নটা যদি দেখো, মানে অর্ধ চক্রের জন্য জিজ্ঞেস করছে। কারণ ভাইয়া পূর্ণ চক্রে তো গড় তড়িৎচালক শক্তি নাই। গড় তড়িৎচালক শক্তি কত আসছে? 0। তাহলে এটা তো নাই কিছু, বুঝছি ভাই? তার মানে তোমার যদি ওইটা আসে এটাই অ্যান্সার দেওয়া হবে, হয় 2/π গুণ কিংবা 0.636 গুণ কিংবা 63.6%। তাহলে লেখো অর্থাৎ অর্থাৎ অর্ধচক্রের জন্য গড় তড়িৎচালক শক্তির মান গড় তড়িৎচালক শক্তি এর শীর্ষ মানের 2/π গুণ বা 0.636 গুণ বা 63.6%। তাহলে এটা লেখা একটু বক্স করে রাখো। অর্থাৎ অর্ধচক্রের জন্য গড় তড়িৎচালক শক্তি এর শীর্ষ মানের 2/π গুণ বা 0.636 গুণ বা 63.6%। হয়েছে ভাই? আচ্ছা, পরের টপিকের নাম লেখো গড় তড়িৎ প্রবাহ। না উঠায় না ভাইয়া। এগুলো এক এক দ্রুত করো ভাইয়া। কোন জায়গায়? তুমি তো ট্যালেন্ট আছো। একটু ভাই উঠায় নাও। হ্যাঁ, বলতো সেম আগের মতোই আই বার ইকুয়াল 0 থেকে টি আই ডিটি ডিভাইডেড বাই হচ্ছে টি। তো তোমরা একটু এটার ইন্টিগ্রেশনটা করো, পারবা সবাই ভাই? খালি ভাই আরেকটা লাইন লিখে দিন, তারপর বাকিটা করে নিয়ে আসো।
না, বাকিটা একটু ক্যালকুলেশনটা করো। আচ্ছা ভাই দেখো, কথাটা ভাই খেয়াল করো, আগেরটার মতোই দেখো আমাদের পূর্ণ চক্রের জন্য গড় তড়িৎ প্রবাহের মানও শূন্য চলে আসছে। ভাই অর্ধচক্রেরটা আর করলাম না, হ্যাঁ লিখে দিই। 2 নাম্বার লেখো, অর্ধচক্রের জন্য যেহেতু সেম ক্যালকুলেশন বুঝতেই পারতেছো, 2 লেখা হচ্ছে অর্ধচক্রের জন্য, চক্রের জন্য গড় তড়িৎ প্রবাহ, অর্ধচক্রের জন্য গড় তড়িৎ প্রবাহ। তাহলে লেখা হচ্ছে অনুরূপভাবে আই বার সমান সমান হচ্ছে 2/পাই আই নট, বা আই বার সমান হচ্ছে 0.636 আই নট, বা আই বার সমান সমান হচ্ছে 63.6% আই নট। অর্থাৎ অর্ধচক্রের জন্য জন্য
গড় তড়িৎ প্রবাহ এর শীর্ষমানের 2/π গুণ বা 0.636 গুণ বা 63.6%। এখন ভাই লিখতে লিখতে একটা জিনিস বাইরে একটা হেল্প করো তো ভাই, বলতো আমরা যখন আদর্শ গ্যাস পড়ছিলাম, ভাই কথা শুনি একটু ওইখান থেকে মিলাই দিই তাহলে তোমরা বলতে পারবা। আমরা যখন আদর্শ গ্যাস পড়ছিলাম, গ্যাস অণুগুলার এক একটার বেগ এক এক রকম, তখন সেখানে গড় বেগ বের করা হয়েছিল। প্রথমে গড় বেগ বের করার পরে ওইখানে বলা হয়েছিল যে এক একটা অণু যেহেতু এক এক দিকে গতিশীল হয়, গড় বেগ শূন্য চলে আসার একটা চান্স থাকে। তাহলে গড় বেগ শূন্য এখানে বলা হয়েছিল, এটা হচ্ছে অর্থহীন। তখন গড় বেগের পরিবর্তে কি বের করা হয়েছিল বলতে ভাই? বর্গমূল গড় বর্গবেগ, সিআরএমএস বেগটা বের করা হয়েছে। বলতে এখানেও ঘটনা তাই, খেয়াল করো তো ভাইয়া। পূর্ণ চক্রের জন্য তড়িৎ প্রবাহের মান শূন্য চলে আসতেছে, পূর্ণ চক্রের জন্য তড়িৎ চালক শক্তির মান কত চলে আসছে? শূন্য। তাই ভাইয়া আমাদের এখানেও গড় শব্দটার পরিবর্তে আমরা আরএমএসটা বলবো আর কি, বুঝছো ভাইয়া? ইআরএমএস বা আইআরএমএস বলবো। কারণ কি বলতো ভাই যদি আসে, কারণটা হচ্ছে যে যেহেতু পূর্ণ চক্রে আমাদের তড়িৎ প্রবাহ এবং তড়িৎ চালক শক্তি কত চলে আসতেছে? শূন্য। তাই গড় তড়িৎ চালক শক্তি বা গড় তড়িৎ প্রবাহের পরিবর্তে আমরা হচ্ছে বর্গমূলীয় যে মানটা আছে বা সিআরএমএস মানটা আমরা ব্যবহার করি। রিয়াদ হয়েছে? ওই পাশ হয়েছে? আচ্ছা। আচ্ছা ভাইয়া পরের টপিকটার নাম লেখো ভাইয়া। হয়েছে? এদিকে এদিকে। বর্গমূলীয় গড় মান বা মূল গড় বর্গমান মানে সিআরএমএস যেটা আর কি। এক নাম্বার লিখি আমরা। এক নাম্বার হচ্ছে তড়িৎ প্রবাহের বর্গমূলীয় গড় মান। ভাই আগে একটু বুঝি, পরে আমরা এটা সলভ করি। বলতো সিআরএমএস বেগের আমরা যখন আদর্শ গ্যাসে পড়ছিলাম ওইখানে যেভাবে সংজ্ঞা বলছিলাম ওই রকমই খেয়াল করো ভাইয়া। বলতো এখানে কি বলা হয়েছে? বর্গমান, অর্থাৎ মানটাকে আমরা কি করবো ভাইয়া? বর্গ। তার কি করব? গড়। তার কি করব? মূল। মূল মানে কি বলতো ভাইয়া? বর্গমূল। তাহলে বলো তো ভাইয়া আমরা এটাকে লিখতে পারি এভাবে, সুতরাং আইআরএমএস সমান সমান হচ্ছে √/I² দেখো তো ভাই লাইনটা বুঝো কিনা ভাই প্লিজ একটু। বলতো কি করা হয়েছে? বর্গ মানটাকে গড় করা হয়েছে। দেখো এই যে গড়ের বর্গ, গড়ের কি করা হয়েছে? বর্গ। এরপরে মূল, তাকে কি করা হয়েছে? বর্গমূল। এটাকে আমরা বলি হচ্ছে আইআরএমএস।
কোনটা কোনটা হবে? তো ওইটা তো সিআরএমএস তো এভাবে কাটছি না, কাটবো তো। তাহলে লেখা হচ্ছে এখন আই বার স্কোয়ার সমান সমান ইন্টিগ্রেশন অফ 0 থেকে টি আই স্কোয়ার ডিটি ডিভাইডেড বাই হচ্ছে ক্যাপিটাল টি। ভাইয়া আদর্শ গ্যাস পড়ার পরে যদি এটা বলো তাহলে তো ভুল হয়েছে। আদর্শ গ্যাসও তো বলা হয়েছে স্কোয়ার করে আবার তো গড়ই বানায় ফেলা হয়, ওইটা তো এভাবে ছিল না। দেখো তো বলতো গড় মান তো শূন্য আসছিল, তো সিআরএমএস কি ছিল? সিআরএমএস ছিল রুট ওভার সি বার স্কোয়ার, অর্থাৎ স্কোয়ার করে গড় করছো, করলে তো আবার গড়টাই আসবে, কিন্তু সেটা আর শূন্য আসবে না। বুঝছে এবার? এই যে এটা ছিল না ভাইয়া, সি ওয়ান স্কোয়ার সি টু স্কোয়ার প্লাস ডট 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 সি এন স্কোয়ার ডিভাইড বাই কত এন, তার উপর রুট করে দেওয়া হয়েছিল। বুঝছো ভাই? আসো তাহলে এখানে ভাই মান বসো, বা আই বার স্কোয়ার 1/T 0 থেকে টি আই নট স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি ইন্টু হচ্ছে ডিটি। এই কথা না পিছে। এখন ভাইয়া ইন্টিগ্রেশন করার সময় আমরা একটা জিনিস শিখছিলাম ভাইয়া, সেটা হচ্ছে সাইন আর কজে যদি স্কোয়ার থাকে একটা হাফ দিয়ে টু আনতে হয়, আইনার সূত্র ফালাইতে হয়। তাহলে আমরা এখানে লিখলাম ই বার স্কোয়ার 1/T। তাহলে দেখো তো ভাইয়া নিচে একটা টু দিয়ে দিছি, আর আই নট স্কোয়ারটাকে বাইর করে নিয়ে আসলাম। আই নট স্কোয়ার 0 থেকে টি টু সাইন স্কোয়ার ওমেগা টি ইন্টু হচ্ছে ডিটি। বলতে এই টুটা আনার উদ্দেশ্য হচ্ছে তোমার সূত্র বানানো, টু সাইন স্কোয়ার থিটা 1 মাইনাস কস টু থিটা। তাহলে এখানে আসবে হচ্ছে বা আই বার স্কোয়ার আই নট স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে 2t 0 থেকে টি টু সাইন স্কোয়ার থিটা 1 মাইনাস কস 2 থিটা ইন্টু হচ্ছে ডিটি। তো ভাই আমরা এখানে লিখতে পারি হচ্ছে আই বার স্কোয়ার আই নট স্কোয়ার ডিভাইডেড বাই 2t, আর ইন্টিগ্রেশনটাকে ভেতরে গুণ করে দিচ্ছি 0 থেকে টি ডিটি মাইনাস 0 থেকে টি কস 2 ওমেগা টি ডিটি, আর এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম। আই বার স্কোয়ার সমান সমান হচ্ছে আই নট স্কোয়ার ডিভাইডেড বাই 2t ইন্টিগ্রেশন অফ ডিটি মানে হবে টি 0 থেকে টি মাইনাস কসকে ইন্টিগ্রেট করলে হবে সাইন, ওইটা দ্বারা ভাগ করলে একটা 1/2 ওমেগা আসবে এখানে, আর এখানে আসবে হচ্ছে সাইন ওমেগা টি 0 থেকে টি, বা আই বার স্কোয়ার সমান সমান আই নট স্কোয়ার বা 2t, এখানে আসবে হচ্ছে টি মাইনাস 0, আর এখানে আসবে 1/2 ওমেগা ডট সাইন 2 পাই বাই ক্যাপিটাল টি ডট হচ্ছে টি মাইনাস সাইন 0 মাইনাস সাইন 0। ভাই একটু একটু পরে লেখো তো ভাই, এখানে একটু হিজিবিজি হয়ে গেছে, একটু বুঝো। বলতে এই যে ওমেগা টি ওমেগা ডট 0 হবে তাই না ভাই? তাহলে এটা সাইন 0, এইটি এইটি কাটা সাইন 360, সাইন 360 মানেও 0, তাহলে 0 মাইনাস 0 0, জিরোর সাথে এটা গুণ হলে পুরো রামটা 0 হবে, তাহলে থাকবে কত টি। তাহলে এখান থেকে থাকে হচ্ছে আই বার স্কোয়ার সমান হচ্ছে আই নট স্কোয়ার বাই 2t ডট হচ্ছে টি, টি টি কাটা, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি আই বার স্কোয়ার সমান হচ্ছে আই নট স্কোয়ার ডিভাইডেড বাই 2। এখন ভাই আমাদের টার্গেটটা আই আর এম এস বের করা, তাহলে লেখা হচ্ছে এখন আই আর এম এস সমান সমান রুট ওভার আই বার স্কোয়ার, রুট ওভার আই বার মানে হচ্ছে আই নট স্কোয়ার বাই 2
1/√2 আই নট। এই হচ্ছে আমাদের IRMS, 1/√2 আই নট বা IRMS সমান হচ্ছে 0.707 আই নট বা IRMS সমান সমান হচ্ছে 70.7% অফ আই নট। উঠায় না একটা। আচ্ছা ভাই দেখো 2 নাম্বারটা লেখো, 2 লেখো। হ্যাঁ ভাই। একটু দ্রুত উঠায় না, হ্যাঁ। তোমার সাইড দিতে দিতে আমার লেখা আছে আরেকটা। না ভাই একটা দ্রুত উঠায় না, তারপর আমরা শেষের দিকে টপিকে। হ্যাঁ, কথা নয় ভাই। ছবি তুলছো?
তাহলে ভাইয়া বলো তো, এই শুনি, আমরা যে বলি বাসা বাড়িতে আমরা 220 ভোল্টের লাইন ব্যবহার করি, বলতে 220 ভোল্ট তাহলে কিসের মান বলছে বলতে পারবা? ইআরএমএস টা, তাই না ভাইয়া? ওইখানে যেমন আমরা পড়ছিলাম যে গ্যাসের বেগ বলতে আমরা সিআরএমএস বেগ বলতাম, তারপরে ইলেকট্রনের বেগ বলতে ইলেকট্রনের তারণ বেগ বুঝতাম। তাহলে তোমাকে যদি বলা হয় যে বাসা বাড়িতে আমাদের 220 ভোল্ট ব্যবহার করা হয়েছে কিংবা 5 এম্পিয়ারের তড়িৎ প্রবাহ ব্যবহার করা হয়েছে, তাহলে এগুলা কিসের মান বলতো ভাইয়া? আরএমএস এর মান, বুঝছো ভাইয়া? তাহলে আমরা একটা নোট লিখি, এটা শেষ করো, পরে একটা নোট লিখি। এদিকে ভাই একটা নোট লিখি। দিক পরিবর্তী তড়িৎ প্রবাহ, দিক পরিবর্তী তড়িৎ প্রবাহ বা তড়িৎ চালক শক্তির বর্গে মূল গড় বর্গমানকে কার্যকর বা আপাত তড়িৎ চালক শক্তি বা তড়িৎ প্রবাহ বলে। আচ্ছা খেয়াল করো, একটু আগে ভাই যে কথাটা বলছি ওইটাই লিখে দিলাম, যে আমরা আইআরএমএস বা ইআরএমএস কে আমরা কি বলবো বলতো ভাইয়া? কার্যকর। আইআরএমএস বা ইআরএমএস কে আমরা বলবো হচ্ছে কার্যকর বা আপাত তড়িৎ প্রবাহ বা তড়িৎ চালক শক্তি। না, এই যে এখানে মূল লেখছে না, মূল মানেই তো বর্গমূল, বুঝবে? মূল গড় বর্গমান। এখন ভাই একটা জিনিস বোঝাই, মনে করো ভাই আমরা বাসা বাড়িতে যে লাইনটা ব্যবহার করি, বসত বাড়ির লাইনের ভোল্টেজ 220 ভোল্ট। আমরা বসত বাড়িতে যে লাইনটা ব্যবহার করি এটার ভোল্টেজ হচ্ছে 220 ভোল্ট। তাহলে ভাই ভাইয়া প্লিজ একটা জিনিস বুঝো, উপরের লাইনটা থেকে ভাইরা বলো তো, এই যে 220 ভোল্ট লিখছে এটা কি অ্যাকচুয়ালি? ইআরএমএস, তাই না ভাইয়া? এই যে 200 ভোল্টেজ আমরা 220 ভোল্ট বলছি, তাহলে এটা হচ্ছে তোমার ইআরএমএস টা বোঝাচ্ছে। তাহলে একটা জিনিস খেয়াল করো তো ভাইয়া, আমরা এসি সোর্স লিখলাম এখানে আর ডিসি সোর্স লিখলাম এখানে, বলতে আমরা মাত্র শিখছি ইআরএমএস সমান হচ্ছে 0.707 ই নট। তাহলে ভাইয়া ই নট সমান সমান ইআরএমএস ডিভাইডেড বাই 0.707, বা ই নট সমান সমান হচ্ছে 220 ডিভাইড বাই 0.707। তাহলে ভাইয়া কত আসে দেখো তো? 317 মনে হয়, নাকি 11? দেখো, আচ্ছা 311.17। ভাই একটা জিনিস বুঝো তো ভাইয়া, পরে লেখা এদিকে এদিকে, বলতো আমাদের 220 ভোল্ট, কথা শুনি, 220 ভোল্ট এসি কারেন্টে যদি তুমি কারেন্টের একটা শক খাও, তুমি অ্যাকচুয়ালি শক খাবা 311 ভোল্টেজে যায়।
বলতো 220 ভোল্টের শক দিবে তোমার কত বলতো ভাই? বলতো এখানে কি লেখা আছে? ই নট মানে কি? ওই তড়িৎ প্রবাহটার শীর্ষ মান। তার মানে তুমি সর্বোচ্চ এখানে শক খাবা 311, তার মানে অনেক বেশি ভাইয়া। আর ভাই ডিসি কারেন্ট যেটা ভাইয়া, ডিসি কারেন্ট তো একদিক ভর্তি কারেন্ট, এটার কোনো আরএমএস সিআরএমএস কিছু নাই। এই ডিসি কারেন্টে 220 মানে 220 ভোল্টই তুমি শক খাবা। তাহলে কোনটা বিপজ্জনক ভাই? এসি কারেন্ট, বুঝছি ভাইয়া? এই কারণে এসি কারেন্ট বিপজ্জনক। অর্থাৎ 220 ভোল্টের ভোল্টেজ যায় তোমাকে শক দিচ্ছে কততে ভাইয়া? 311-তে। বুঝছি ভাইয়া? একটু লেখো, তারপরে ভাই একটা লিখে দিচ্ছি। ভাই কথা না, একটু দ্রুত শেষ করে, অল্প একটু আছে ভাইয়া। এই পিছনে কথা নাই ভাই, শেষ করো। তাহলে ভাই দেখো তো, এটা এমসিকিউ তো আসতে পারে যে 220 ভোল্টের এসি শক পাইলে তুমি সর্বোচ্চ কত শক পাবা? 311। বুঝছি ভাই? না ভাই, অল্প একটু টপিক আছে, শেষ করে দিই। এই যে শেষ, এটা লিখলেই শেষ। তাহলে ভাই দেখো, বলা হচ্ছে গড় মান আপাত মান। ভাই আপাত মান বলতে আরএমএস টাকে বোঝাইছে। আমরা একটু আগে দেখো খাতায় লেখা আছে নোটে, আপাত মানটা বলতে আরএমএস টাকে বোঝাইছে। তাহলে গড় মান, আপাত মান আর শীর্ষ মানের সম্পর্ক। তাহলে আপাত মান মান আইআরএমএস সমান হচ্ছে 1/√2 আই বা আই নট। তাহলে এখান থেকে যদি আমরা আই নটের মানটা বের করো, আই নট সমান সমান হচ্ছে √2 আইআরএমএস। আবার আই বার সমান সমান হচ্ছে 2/পাই ইন্টু হচ্ছে আই নট। তাহলে এইখান থেকে ভাইয়া আমরা যদি আই নটের মানটা বের করো, π/2 ইন্টু হচ্ছে আই বার। আই নটের মানটা যদি আমরা বের করি π/2 ইন্টু আই,
এখন ভাই খেয়াল করো তো, এইদিকে তুমি আই নটের একটা মান বের করে রাখছো, এই আই নটের মানটাই না আমরা এখানে বসায় দিচ্ছি। তাহলে আই নটের জায়গায়, এই জায়গায় যদি আমরা মানটা বসায় দিই ভাইয়া, আই নটের জায়গায় √2 আই আর এম এস সমান সমান হচ্ছে π/2 আই বার। তাহলে এখান থেকে আমাদের মান বের করছে গড় মানের, বা আই বার সমান সমান 2√2 ডিভাইডেড বাই পাই, 2√2 ভাগ পাই আই আর এম এস। তো আমাদের বইয়ে একটা বাংলা লাইন লেখা, ওইটাই ভাইয়া বের করছি। সুতরাং গড় মান সমান হচ্ছে 2√2 ভাগ পাই ইন্টু হচ্ছে আপাত মান। এই লাইনটা লেখা আছে, তো এই লাইনটা কেমনে আসছে ওইটাই ভাই করে দিলাম আর কি। গড় মান সমান হচ্ছে 2√2 ভাগ পাই ইন্টু হচ্ছে আপাত মান। তো বইয়ের লাস্ট যে সংজ্ঞাটা দিয়ে শেষ করছে, একটা সংজ্ঞা দিয়ে শেষ করছে ভাই, আকৃতি গুণাঙ্ক। হ্যাঁ হ্যাঁ, এই যে এটাই লেখা, আকৃতি গুণাঙ্ক। লেখো দিক পরিবর্তী তড়িৎ প্রবাহ বা তড়িৎ চালক শক্তির মূল গড় বর্গমান ও গড় মানের অনুপাতকে, দেখো ভাইয়া ফার্স্ট পেপারেও কিন্তু তুমি আকৃতি গুণাঙ্ক পড়ছো, মনে আছে? অধ্যায় 7 পদার্থের গাঠনিক ধর্মে। ফার্স্ট পেপারে আকৃতি গুণাঙ্ক আসলে অধ্যায় 7 সংজ্ঞা লিখতে হবে। আর সেকেন্ড পেপারে যদি আকৃতি গুণাঙ্ক আসে, তুমি তো লিখে আসবে ওইটাই, যে একটা বস্তুকে ধাক্কা দিলে এটা কতটুকু সরে গেছে, পড়ছিলাম না মোচড় গুণাঙ্ক। আর ওইটা লিখলে তার এখানে নাম্বার দিবে না, এখানে আকৃতি গুণাঙ্কের সংখ্যা হচ্ছে এইটা। বুঝছি ভাই? তার মানে ফার্স্ট পেপারে একটা, সেকেন্ড পেপারে আরেকটা দিতে হবে। দিক পরিবর্তী তড়িৎ প্রবাহ বা তড়িৎ চালক শক্তির মূল গড় বর্গমান ও গড় মানের অনুপাতকে আকৃতি গুণাঙ্ক বলে। আকৃতি গুণাঙ্ক বলে। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং আকৃতি গুণাঙ্ক সমান সমান, ভাইয়া একটু বলতে, এখানে বলছে মূল গড় বর্গমান মানে কি আরএমএস। তাহলে তুমি ই আরএমএস বা আই আরএমএস যে কোনো একটা নিতে পারো, কারণ মান তো সেম। তাহলে আমি মনে করি আই আরএমএস নিলাম, এর সাথে আসবে কে বলতো ভাইয়া, গড় মান। তাহলে আই বার, তাহলে আমরা একটু মান বসাও। আই আরএমএস মানে হচ্ছে 1/√2 আই নট, আর আই বার মানে হচ্ছে 2/পাই আই নট। তাহলে ভাইয়া আই নট কাটা যাবে, থাকে হচ্ছে পাই ডিভাইড বাই 2√2। একটু ক্যালকুলেটার এটা ভাগ দাও তো, 1.11 মনে আসে, দেখো। তাহলে 1.11। তাহলে সুতরাং আকৃতি গুণাঙ্ক ঠিক আছে ভাই। ভাই কথা শুনি ভাই, আমরা আগামী সপ্তাহে রবিবারে হচ্ছে এই অধ্যায়ের ম্যাথ গুলা করায় শেষ করবো, আর মঙ্গলবারে সেকেন্ড পেপার লাস্টের যে অধ্যায়টা, অধ্যায় কত জানো এটা? হ্যাঁ, জ্যোতির্বিদ্যা, ওইটার উপর একটা ক্লাস নিয়ে আমরা শেষ করে দিব। ঠিক আছে ভাই? ঠিক আছে। হ্যাঁ ওইটা শীট দিয়ে তো শেষ করবো, নাহলে কি এক ক্লাসে শেষ করা যাবে নাকি? ঠিক আছে ভাই। হ্যাঁ, না 5 মিনিট হাইটা সুযোগ।